ওকে, শুরু করছি আজকে আমাদের লেকচার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 9.1 এর লেকচার 2। তো লাস্ট লেকচারে আমরা স্থিতিবিদ্যা, গতিবিদ্যা তথা বলবিদ্যার যে মেইন বেসিক সেটা নিয়ে কথা বলেছিলাম। স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার ক্ষেত্রে কিভাবে আমাদের অঙ্কগুলোর অ্যাপ্রোচ নেওয়া উচিত সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা গতিবিদ্যার আলোচনা শুরু করেছি এবং গতিবিদ্যার ক্ষেত্রে ভেক্টর এর যে সূত্রগুলো সেগুলো কিভাবে আমাদের 9.1-এ কাজে লাগে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ ভেক্টরের দুটি ভেক্টরের ক্ষেত্রে সামান্তরিকের সূত্র কিভাবে কাজ করে বেগের ক্ষেত্রে সেটা নিয়ে আমরা কথা বলেছি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা তোমাকে যখন বৃত্ত পড়াইছি তখন আমি কি বলেছিলাম, একটা লেকচার 1 ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল না বৃত্তের স্পর্শক এর ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে আজকের লেকচারটা এই পুরো চ্যাপ্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো খুব মনোযোগ দিব, অঙ্ক করার থেকে বেশি আমরা থিওরি করব আজকে। ওকে, ফার্স্ট অফ অল গত ক্লাসে আমরা যে সূত্র পড়েছিলাম সেটায় আমরা দেখেছিলাম এটাকে যদি আমরা একটা ভেক্টর সাপোজ ইউ বলি, এটাকে যদি একটা ভেক্টর আমরা ভি বলি বেগের ক্ষেত্রে, তাহলে সামান্তরিকের সূত্র অনুযায়ী তাদের ভেক্টর দ্বয়ের লব্ধিকে আমরা ডাব্লু দ্বারা রিপ্লেস করতেছিলাম বেগের ক্ষেত্রে। এবং আমরা যদি দুটি ভেক্টরের অর্থাৎ দুটি বেগের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা এবং যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি ভেক্টর যদি উৎপন্ন করে থিটা কোণ, তবে সামান্তরিকের সূত্রটাকে আমরা বেগের সাথে মার্জ করে যেটা লিখছিলাম সেটা হচ্ছে ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। এটা ছিল আমার মানের সূত্র। দিকের সূত্রের ক্ষেত্রে আমরা বলছিলাম যে tan থিটা ইজ ইকুয়ালস টু যার সাপেক্ষে লব্ধি সে নিচে এবং যার সাপেক্ষ নয় তার সাইন আলফা ডিভাইডেড বাই প্লাস তার কজ আলফা। এটা হচ্ছে আমরা আমাদের ফিজিক্সে পড়ে আসছি। এখন আমরা এই সূত্রটাকে আরেকটা পার্টে আমরা লিখছিলাম যখন দুটি ভেক্টর অর্থাৎ একটা ভেক্টর এবং তার লব্ধি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা ইজ ইকুয়ালস টু যখন 90 ডিগ্রি হয়, তখন আমরা এটা বলেছিলাম যে লব্ধির মান আসবে রুট ওভার বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। এটার অর্থ গত ক্লাসে অনেকে বুঝি নাই। এবং তার দিক নির্ণয় করব আমরা কস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস ছোট বাই বড়। এটার অর্থ আমরা বুঝি নাই লাস্ট ক্লাসে, বাট এটা নিয়েই আমাদের আজকের কাজ। বলা যেতে পারে আমরা এই যে সূত্র দুইটা শিখেছি ভেক্টরে, এই ফিজিক্সের ভেক্টরেরটাকেই রূপান্তর করে আমরা আমাদের ম্যাথের জন্য এই দুইটা সূত্র তৈরি করব 9.1-এর জন্য। এখান থেকেই এটা ডিরাইভড হয়ে আসছে। এখন কিভাবে আসছে বোঝাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের চ্যাপ্টারের নাম আমরা জানি, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সমতলে বস্তুকণার গতি। তাই আমি এটা গত ক্লাসেও বলেছি, এখন আর ওটা রিপিট করছি না। আমাদের এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে গতিশীল বস্তুকণা। অর্থাৎ আমরা যে থিওরি বা বর্ণনা করি না কেন সেই থিওরি বোঝাতে গেলে আমাদের সবার ফার্স্টে বুঝতে হবে কোনো একটা বস্তু গতিশীল যদি না হয় তাহলে এই থিওরিগুলো তার উপরে কাজ করবে না। সো প্রত্যেকটা বস্তু গতিশীল হলেই এই থিওরিগুলো প্রযোজ্য। প্রথমেই শর্ত সাপেক্ষ যে গতি থাকতে হবে, আর কি গতিশীল বস্তুগুলো গতিশীল হতে হবে।
এখন গতির তো সীমা নাই, মানে সীমা বলতে গতির তো ক্লাসিফিকেশনের কোনো শেষ নাই। তো আমরা ফিজিক্সে ভিন্ন ভিন্ন রকমের গতি নিয়ে পড়াশোনা করে আসছি, 9-10-এও ইন্টারমিডিয়েটেও, যে গতি অনেক রকমের হতে পারে, সরলরৈখিক, ঘূর্ণন, চক্রক্রমিক, পর্যাবৃত্ত, ব্লা ব্লা ব্লা, আরও অনেক কিছু আছে। এখন আমরা তাহলে কিভাবে এখানে আলোচনা করব? তো আমরা এখানে ফার্স্ট অফ অল 9.1-এ স্ট্রেট গতিতেই থাকব, স্ট্রেট লাইন। 9.1-এ আমরা স্ট্রেট লাইন বরাবর গতিতেই থাকব, কিন্তু 9.2 বা 9.3-তে গিয়ে আমরা কার্ভেচার গতিতে যাব, অর্থাৎ যেখানে আমার গতির বক্র গতিতে রূপান্তরিত হবে সেখানে যাব। তাহলে আমি এখানে ফার্স্ট অফ অল আলোচনা করতেছি স্ট্রেট লাইন বরাবর গতি কেমন হয় সেটা নিয়ে। ওকে, খুব মনোযোগ দিব, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। ওকে, এখন এইটা আমরা যেমন বৃত্তের থিওরি বুঝিয়েছিলাম একটা অঙ্ক বা একটা টপিককে টার্গেট করে, ঠিক তেমনিভাবে আমি এই গতির বিষয়গুলো বুঝাবো একটা অঙ্ক বা টপিককে টার্গেট করে। এবং এটাও তোমরা যদি ভেক্টর ফিজিক্সের ভালো করে করে আসো তাহলে এটা তোমাদের পরিচিত লাগার কথা। টপিকটার নাম হচ্ছে নদী ও নৌকার অঙ্ক। টপিকটার নাম হচ্ছে নদী ও নৌকার অঙ্ক। সো এই টপিকটাকে আমরা টার্গেট করব। এই টপিকটাকে টার্গেট করে আমরা সরল রৈখিক বরাবর যে ধরনের গতি আছে, আমাদের সরল রৈখিক বরাবর যে ধরনের গতি আছে সেগুলোকে আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল এখন একটা জিনিস চিন্তা করো, আমরা কোনো একটা নদীর উপরে গতিশীল কোনো কিছু একটা, ওকে, অর্থাৎ নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা পৌঁছাতে চাই, ঠিক আছে? ওকে, বেসিক কথা যদি ধরে নেই আমাদের নদীটা শান্ত একটা নদী, কোনো স্রোত নেই, ধরে নেই। ফার্স্ট অফ অল আমরা কয়েকটা সিনারিও দেখব। তো প্রথম সিনারিওতে আমরা চিন্তা করি যে নদীতে কোনো স্রোত নেই, স্রোতবিহীন নদী, বা এক কথায় আমরা বলতে পারি শান্ত নদী। আঁকবো এই জিনিসগুলো। ওকে, এই শান্ত নদীর এই পয়েন্ট থেকে, সাপোজ অফ এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এই পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করব এবং আমরা ঠিক নদীর অপর প্রান্তে পৌঁছাতে চাই। যেহেতু স্রোত নেই, আমরা নদীর প্রস্থ বরাবর যেদিকে যেতে চাই না কেন সেই দিক বরাবর রওনা দিলেই আমরা পৌঁছাতে পারবো। আমরা যেহেতু শান্ত নদী, কোনো স্রোত নেই, তাই ওই এ বিন্দু থেকে যেদিকে ইচ্ছা সেই দিকে একদম স্ট্রেট বরাবর আমরা যেতে পারবো। সেটা আমরা নৌকা দিয়ে যাই, সাঁতরিয়ে যাই, লঞ্চ দিয়ে যাই, যেভাবেই যাই না কেন আমরা যেতে পারবো। এবং তখন আমরা সাপোজ এটাকে আমরা বললাম V1, এটাকে আমরা বললাম V2, এটাকে আমরা বলি V3। যেহেতু শান্ত নদী, আমরা সবসময় ইটস লাইক অ্যান কনভেনশন দ্যাট শান্ত নদী হোক আর স্রোত বিশিষ্ট নদী হোক, স্রোতের বেগটাকে আমরা অলওয়েজ ইউ ধরি, স্রোতের বেগটাকে অলওয়েজ আমরা ইউ ধরি। তাহলে যেহেতু শান্ত নদী, তাহলে আমরা বলতে পারি স্রোতের বেগ ইউ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এই V1 বরাবর, V2 বরাবর, V3 বরাবর, যে দিক বরাবরই আমি যাই না কেন আমি একদম স্ট্রেট লাইন বরাবর যেতে পারবো। আমরা আপাতত স্ট্রেট লাইনের কথাই বলছি, কার্ভ লাইনের কথা বলছি না। ওকে, এই যে স্ট্রেট লাইন বরাবর গেলাম, ডেফিনেটলি এই শান্ত নদী ইউ এর কোনো মান নাই, ঠিক আছে, বাট ইউ এর তো একটা দিক আছে। আমরা একটু জিনিস জানি, ভেক্টরের মান না থাকলেও কি থাকে, দিক থাকে। তার মানে অবশ্যই এই যে V1, V2, V3 এরা অবশ্যই কোনো না কোনো কোণে মুভ করতেছে, রাইট? তার মানে আমার অবশ্যই এখানে আমার θ1 আছে V1 এর সাথে, V2 এর সাথে θ2 আছে, V3 এর সাথে θ3 আছে, আমরা যেভাবেই চিন্তা করি না কেন। তার মানে আমি এখানে কি বোঝাতে চাচ্ছি, তিনটা রাশির কথা বোঝাতে চাচ্ছি। আমার স্রোতের বেগ, আমার নৌকার বেগ বা নদীর বেগ, লঞ্চের বেগ বা সাঁতারুর বেগ, রাইট? নৌকার বেগ, কেউ একজন মুভ করবে,
সে কিভাবে মুভ করবে, নৌকা দিয়ে মুভ করতে পারে, লঞ্চ দিয়ে মুভ করতে পারে, অথবা সে নিজে সাঁতরিয়ে মুভ করতে পারে। এই তাদের বেগকে আমরা ভি ধরব, এবং সে যেভাবেই মুভ করুক না কেন, শান্ত নদীতে মুভ করলে ইউ এর মান 0, এবং শান্ত নদীতে সে চাইলে যেদিকে টার্গেট নিবে সেই দিকেই সে পৌঁছাতে পারবে, এবং এখানে একটা কোণ কাজ করবে। এই 3টা রাশি সম্বন্ধে আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? কোনো কনফিউশন নেই। ফাইন। এখন আমরা একটা স্রোত বিশিষ্ট নদীতে কথা চিন্তা করি। একটা স্রোত বিশিষ্ট নদী, স্রোত বিশিষ্ট নদী, একটা স্রোত বিশিষ্ট নদী। এখন ডেফিনেটলি স্রোত বিশিষ্ট যেহেতু নদী, তার মানে স্রোতের একটা বেগ রয়েছে, এবং স্রোতের বেগটাকে আমরা ইউ ধরছি। ওকে, এই যে স্রোত বিশিষ্ট নদীতে এখন আমরা যদি একটা পয়েন্ট এ থেকে সরাসরি তার অপর প্রান্ত, অপর পারে পৌঁছাতে চাই, তাহলে এখানে 3 ধরনের কোশ্চেন আসতে পারে, 3 ধরনের ক্রাইটেরিয়া হতে পারে। এ বিন্দু থেকে নদীর এক প্রান্ত থেকে নদীর অপর প্রান্তে আমি যেতে চাই। স্বাভাবিকভাবেই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই। সবচেয়ে ইজি কোনটা? লোয়েস্ট ডিস্টেন্সে যাব, ন্যূনতম দূরত্বে যাব, এটাই আমাদের টার্গেট। যদি কোনো মাঝপথে বাধা না থাকে আমরা লোয়েস্ট ডিস্টেন্সেই যাই, রাইট? ফাইন। তাহলে সিম্পলি এখানে চিন্তা করি যে আমাদের এখানে একটা অলরেডি ডিরেকশনাল ভ্যালু কিন্তু আছে, ইউ, রাইট? স্রোতের বেগ কাজ করছে, ধরে নিই বাম থেকে ডান বরাবর। এখন এটাকে আমি এখানে না লিখে আমি এই বরাবর, ধরো এই স্রোতের বেগ ইউকে আমি ডিফাইন করলাম। এখন এ বিন্দু দিয়ে আমি যেতে চাই, ঠিক তার অপর প্রান্তে যেতে চাই, বি বিন্দু বরাবর আমি যেতে চাই। এ বিন্দু থেকে ঠিক তার অপর প্রান্তে বি বিন্দুতে আমি যেতে চাই। স্রোতের বেগ আছে, ভালো কথা। তাহলে এখন সিম্পল কমন সেন্স দিয়ে চিন্তা করো, আমি যদি এ বিন্দু থেকে ন্যূনতম দূরত্ব যেতে চাই, এই ন্যূনতম দূরত্বটা অবশ্যই কি লম্ব দূরত্ব, সরলরৈখিক দূরত্ব, সরণ, যাই বলো না কেন, ন্যূনতম দূরত্ব, লম্ব দূরত্ব, সরলরৈখিক দূরত্ব, সরণ, যেভাবেই বলো না কেন। তার মানে আমি এই থেকে এই বরাবর যেতে চাই এবং আমি যাব সামহাউ। ঠিক আছে? ওকে, এখন তোমরা আমাকে বলো, যদি যেতে চাই বা যাইও, তাহলে আমাদের নিজের যে বেগ, নৌকার বেগ, সাঁতারুর বেগ, লঞ্চের বেগ, যাই বলো না কেন, অর্থাৎ ভি এর কথা বলতেছি, সেই ভিটা কোন দিকে কাজ করবে? কোন দিকে কাজ করবে? এবি বরাবর লম্বভাবে কাজ করবে। যদি এইটা হয় যে স্রোত এই দিকে আছে, আমিও এই বরাবর যাচ্ছি, ফাইন, তাহলে এইটা হচ্ছে স্রোতের বেগ, আমার বেগ তাহলে কোনটা? এটা ভি, রাইট? তাহলে ভেক্টর যোগ সামান্তরিক সূত্র প্রয়োগ করি, দুইটা ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়ারত, তাহলে একটা সামান্তরিক অঙ্কন করি বা আয়তক্ষেত্র হোয়াটএভার। তাহলে লব্ধি বেগ কোন দিকে যাবে? ডেফিনেটলি কর্ণ বরাবর। ডেফিনেটলি কি বরাবর যাবে? এটা কি আমার টার্গেট ছিল? না, এটা আমার টার্গেট ছিল না, রাইট? তাহলে আমি যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে চাই, আগের স্রোতবিহীন নদীতে আমি স্ট্রেট লাইন বরাবর যেতে পেরেছি, কারণ কোনো স্রোতের বেগ ছিল না। কিন্তু এখন যদি আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে চাই এবং এবি বরাবরই যদি রওনা দেই, তাহলে আমি যেহেতু এখানে এখন দুইটা বেগ ক্রিয়াশীল, আমার মুভমেন্টটা অবশ্যই হবে বেগদ্বয়ের লব্ধি বেগ বরাবর, রাইট? ফাইন। এটা আমি চাই না। আমরা কোনটা চাই? আমরা বি বিন্দুতে পৌঁছাতে চাই। তাহলে বি বিন্দুতে যদি পৌঁছাতে চাই, তাহলে এখন একটা কথা একদম স্ট্রেট ফরওয়ার্ড বলাই যায় যে এবি বরাবর যে আমার বেগটা, এইটা অবশ্যই আমার লব্ধি বেগ। এবি বরাবর যে বেগটা, এইটাই কি আমার কাঙ্ক্ষিত বেগ না? কারণ আমি তাহলে রওনা দিতে হবে কোন দিকে? এই এবি এর স্থূল কোণ বরাবর,
অর্থাৎ এটা অলরেডি 90 ডিগ্রি তৈরি করছে, হ্যাঁ কি না? লব্ধি বেগ স্রোতের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? লব্ধি বেগ স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। লব্ধি বেগ স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে আমার অ্যাজ এ পারসন অর অবজেক্ট আমার মুভমেন্ট অবশ্যই হইতে হবে 90 ডিগ্রির চেয়ে বেশি, তথা স্রোতের বেগের সাপেক্ষে স্থূলকোণে। স্রোতের বেগের সাপেক্ষে স্থূলকোণে আমাদেরকে মুভ করতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে পারবো, অর্থাৎ লব্ধি বেগে মুভ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দুইটা বেগ অর্থাৎ স্রোতের সাথে কত ডিগ্রি স্থূলকোণে, স্রোতের সাপেক্ষে কত ডিগ্রি স্থূলকোণে আমরা রওনাটা দিব, এটা ডিপেন্ড করে মানের উপরে, রাইট? এটা অঙ্ক টু অঙ্ক ভ্যারি করবে, তাই না? এই বেগদ্বয়ের মানের উপরেও কী করবে, নির্ভর করবে, রাইট? ফাইন, এটা নিয়ে কারো কোনো অবজেকশন নেই। বাট এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি কিনা? যখন স্রোত বিশিষ্ট নদী, যখন স্রোতের বেগ রয়েছে, তখন আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি দূরত্ব লিখো, অথবা ন্যূনতম দূরত্ব, অথবা লম্ব দূরত্ব, অথবা আড়াআড়ি দূরত্ব। বিভিন্নভাবে প্রশ্ন থাকতে পারে, সবগুলা প্রশ্নের কনসেপ্ট এইটাই। লব্ধির দিক 90 ডিগ্রি, লব্ধির দিক কত? 90 ডিগ্রি। এটা একটা কোশ্চেনের প্যাটার্ন হতে পারে। নৌকাটি, লঞ্চটি, সাঁতারু ন্যূনতম দূরত্ব অতিক্রম করবে কিভাবে, আড়াআড়িভাবে দূরত্ব অতিক্রম করবে কিভাবে, লম্ব দূরত্ব অতিক্রম করবে কিভাবে, সরলরৈখিক অবশ্য আসবে না এখানে। কেন সরলরৈখিক আসবে না? আমরা আলটিমেটলি সরলরৈখিকই কথা বলছি, কিন্তু সরলরৈখিক আসলে সবগুলাই। এই লম্ব দূরত্ব এটাও সরলরৈখিক, স্রোতের বেগটাও সরলরৈখিক, এবং যে ভি বেগটা কথা বলছি এটাও সরলরৈখিক। সো সরলরৈখিক প্রশ্নটা আসবে না। কথাটা কি বোঝাতে পারছি? ফাইন, এইটুকু নিয়ে কারো কোনো অবজেকশন আছে? নেই। আচ্ছা, স্টিল নাও কি আমরা এই জিনিসটা বুঝি নেই? ফাইন, কোনো সমস্যা নেই, এই জিনিসটা তো বুঝছি, এটুকু তো কোনো কনফিউশন নেই। ওকে ফাইন, তাহলে আসো এই চিত্রটাকেই আবার আঁকি, একটু ফ্রেশ করে আঁকি এই চিত্রটাকে। তাহলে এখন চিন্তা করো, এই হচ্ছে আমার সেই এ বিন্দু, এই এ বিন্দু থেকে এই ইউ কাজ করছে, এই এবি বরাবর, এই বরাবর আমার ডাব্লু ক্রিয়াশীল, ইয়েস অর নো? এবং সাপোজ এটা এ বিন্দু, এটাকে আমি সি বিন্দু বলি বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, এটাকে আমি সি বলি, এইটাকে ধরো এটাকে সি বলি ইউ, এটাকে আমি ডি বলি ভি। এইটাই তো আমার চিত্রটা, ইয়েস অর নো? একটু আগে যেটা আঁকছি, রাইট? অবশ্যই এটা 90 ডিগ্রি, এবং অবশ্যই এসি আর এডি স্থূলকোণ তৈরি করেছে, বা সিএডি স্থূলকোণ ডেফিনেটলি। এখন আসো কিছু জ্যামিতিক ক্যালকুলেশন করি। ওকে ফাইন, তাহলে এখন চিন্তা করো বিডি যুক্ত করলাম এবং বিসি যুক্ত করলাম। তাহলে এখন আমাকে বলো এ বি ডি এটা কি একটা সমকোণী ত্রিভুজ? এ বি ডি এটা যেহেতু 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে বি এ সি এটা কি সমকোণী ত্রিভুজ? নিঃসন্দেহে। তাহলে আমরা কি একটা জিনিস জানি, সামান্তরিকের বাহুগুলো পরস্পর, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে ভেক্টরের মূল কনসেপ্ট অনুযায়ী, ভেক্টরের জ্যামিতি অনুযায়ী, এডি ভেক্টর যে ভ্যালু এবং ডিরেকশন প্রকাশ করছে, সিবি ভেক্টরও সেই ভ্যালু এবং সেই ডিরেকশনই প্রকাশ করতে পারে ভেক্টরের জ্যামিতি অনুযায়ী। এডি ভেক্টর যে ভ্যালু বা ডিরেকশন প্রকাশ করছে, সিবি ভেক্টরও সেই ভ্যালু এবং ডিরেকশন প্রকাশ করতে পারে। এক ভেক্টরের জ্যামিতি এবং সামান্তরিকের বেসিক সংজ্ঞা, পারে কিনা? ফাইন, তাহলে এখন তুমি আমাকে বলো এ বি সি সমকোণী ত্রিভুজে ভিটা আসলে কি? অতিভুজ। তাহলে বলো অতিভুজটা কোনো একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, এটা নিয়ে কোনো সন্দেহ আছে?
ডেফিনেটলি নাই। আমি কি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি? ফাইন, যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি আসে দেখো, আমি এবিসি ত্রিভুজ এবিসিতে পিথাগোরাস অ্যাপ্লাই করছি। ত্রিভুজ এবিসিতে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে বলো, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ইয়েস অর নো? অতিভুজ ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পক্ষান্তর করি, আমার কাজ কাকে নিয়ে? ডাব্লু তথা লব্ধি। তাহলে আমি এখানে কি লিখতে পারি? ডাব্লু স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে সেখান থেকে আমরা ডাব্লু ইজ ইকুয়ালস টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বলতে পারি, রাইট? এখন আমার প্রশ্নে আমার ভুল হইতেই পারে, আমি ভি আর একটাকে ধরছি, ইউ আর একটাকে ধরছি, কিন্তু এইখানে ভি কাকে রিপ্রেজেন্ট করে? অতিভুজ সব থেকে বড় মান, তারপরে লম্ব আর ভূমি আর হোয়াট এভার ইট ইজ। ইয়েস অর নো? তাহলে আলটিমেটলি আমরা কি এটা বলতে পারি, ডাব্লু তথা লব্ধি ইজ ইকুয়ালস টু রুট ওভার বড় মান হোল স্কোয়ার মাইনাস ছোট মানের হোল স্কোয়ার বলতে পারি। কখন? যখন থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, যখন থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এই যে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রির ক্যালকুলেশন আমরা করছি কিনা? থিটা কি? আমরা আমাদের টার্গেটেড যেই ভেক্টরের সামান্তরিকের সূত্র, সেখানেও আমরা ইন জেনারেল থিটা কাকে ধরি? লব্ধির সাথে কোণ, তাই না? লব্ধির সাপেক্ষে কোণ। তাহলে লব্ধির সাপেক্ষে থিটা কোণ 90 ডিগ্রি হলে লব্ধির মানটা কি হয়ে যায়? রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। এই সূত্রটা কি বুঝতে পারছি কেন আসছে, কিভাবে আসছে? ফাইন, আসো দ্বিতীয় সূত্রটাও বুঝাই দিচ্ছি। ওকে, আচ্ছা, সো এটা যদি বুঝি তাহলে আসি আমাদের মেইন সূত্র কি? আমাদের মেইন সূত্র ভেক্টরের সামান্তরিকের সূত্র তো এইটাই, রাইট? সো এইটা নিয়েই আমরা কাজ করি। সাপোজ এখানে আমাদের ট্যান থিটা, সো ট্যান থিটার জায়গায় আমি কি লিখতে পারি? ট্যান 90 ডিগ্রি, রাইট? ট্যান থিটার জায়গায় আমি কি লিখতে পারি? ট্যান 90 ডিগ্রি। ওকে, ট্যান 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। ইয়েস অর নো? বলো ট্যান 90 ডিগ্রি মান কত? ইনফিনিটি, অসংজ্ঞায়িত। বাট আমরা এখানে অসংজ্ঞায়িত লিখবো না, আমরা লিখবো 1/0। তাহলে আমরা যদি এখানে 1/0 লিখি, 1/0 ইজ ইকুয়ালস টু ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা, আর গুণ করি, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকেই আমরা দেখো কজ আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি আসতেছে কিনা? মাইনাস ইউ বাই ভি আসতেছে কিনা? এবং তুমি বলো ভি এর মানটা কি বড় কিনা, ইউ এর মানটা কি ছোট কিনা? তার মানে অবশ্যই আমরা এখান থেকে বলতে পারি মাইনাস ছোট ডিভাইডেড বাই বড়। বুঝতে কি পেরেছি? তাহলে এই সূত্রটা দিকের জন্য কিভাবে আসলো, cos θ ইজ ইকুয়ালস টু মাইনাস ছোট বাই বড়, এটা কি আমরা বুঝতে পেরেছি? বলো। আচ্ছা, এটা সরি, আমার এখানে ভুল হয়েছে, এটা আলফা হবে। ফাইন। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু থেকে আবার একটু রিক্যাপ করি। আমরা আলোচনাটা কী দিয়ে শুরু করেছি? আমরা আলোচনাটা শুরু করেছি সমতলে বস্তুকণার গতি দিয়ে। এখন সমতলে বস্তুকণার গতি বোঝার জন্য আমরা স্ট্রেট লাইন, সরলরৈখিক বরাবর গতি বোঝার জন্য আমরা একটা টপিককে চুজ করেছি। সেই টপিকটা হচ্ছে নদী নৌকার অঙ্ক। নদী নৌকার অঙ্কের মধ্যে নদীর সিচুয়েশনটা দুইভাবে থাকতে পারে। এক, শান্ত নদী বরাবর। তাহলে শান্ত নদী বরাবর যেটা সাঁতারুর বেগ, নৌকার বেগ, সেইটাই আমার লব্ধি, কারণ এখানে কোনো লব্ধি হওয়ার কোনো আর সুযোগ নাই। কিন্তু যখন স্রোত বিশিষ্ট নদী তখন সাঁতারুর বেগ, নৌকার বেগ আর স্রোতের বেগ, সাঁতারুর বেগ আর স্রোতের বেগ মিলে লব্ধি বেগ সৃষ্টি করে। তাহলে কোনো একটা নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি দূরত্ব, ন্যূনতম দূরত্ব, লম্ব দূরত্ব, আড়াআড়িভাবে দূরত্ব যাওয়ার জন্য এইটা হচ্ছে তার মান বের করার সূত্র, এইটা হচ্ছে তার দিক বের করার সূত্র। ক্লিয়ার? বুঝতে পারছি? বই খোলো।
অ্যাডমিশন স্টাইলে একটু ক্লাস নেই, খেয়াল করো। বই খুলি 9.1, 5-এর 1 নম্বর প্রশ্নটা পড়ব এবং 5-এর বইতে দাগ দাও। 5-এর 1, 2, 3, 4, 5-এর 1, 2, 3, 4 এই অঙ্কগুলো উত্তর মুখস্থ করব। গত ক্লাসেই বলেছি আমি কিছু লিমিটেড অঙ্ক বলে দিব যেগুলো মুখস্থ করতে হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে 5-এর 1, 2, 3, 4 মুখস্থ করব। আমি সব পড়ায় দিব, সব শিখাই দিব, কিন্তু লাইন বাই লাইন মুখস্থ করবো না, আমি পরীক্ষা হলে ভুলে যাব। ঠিক আছে? ওকে, এখন আসি। আমি এই অঙ্কটাকে, এখানে ম্যাক্সিমাম অঙ্ককে আমি অ্যাডমিশন টেস্টের স্টাইলে করাবো এবং একাডেমিকের স্টাইলে করাবো। কেন? কারণ আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট গত কয়েক বছর ধরে আমি দেখতেছি এই চ্যাপ্টারটা, আমি গত ক্লাসেও বলেছি যে এই চ্যাপ্টারটা অ্যাডমিশনের জন্য জিএসটিতে আসলে আমি কি করতে বলেছি, স্কিপ করতে বলেছি জিএসটির জন্য। বাট বুয়েট এবং সিকের ওয়েটের জন্য এই চ্যাপ্টারের অঙ্ক যারা করবে তারাই আগায় থাকবে, চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 9। আর এই চ্যাপ্টার যে করবে না তার সিকের ওয়েট, বুয়েট, বুটেক্স এই কয়টা প্রতিষ্ঠানে চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নেই। স্ট্রেট ফরওয়ার্ড কথা কি বুঝাতে পারছি? তাহলে 3 লাইন 4 লাইনের প্রশ্ন পড়ে কিভাবে 3 আঙ্গুল জায়গার মধ্যে অ্যান্সার করতে হবে, কতটুকু ফোকাস করতে হবে, আমি সব না পারলেও বেসিক আইডিয়াটা দিয়ে দিব। নাও ইটস ইয়োর টার্ন যে তুমি এটাকে কিভাবে স্টাডি করবা, কিভাবে তুমি এটাকে নিয়ে নিজেকে নিজে প্র্যাকটিস করবা। কথাটা কি বুঝাতে পারছি? একটা বৃত্তের চ্যাপ্টার বা একটা সরলরেখার চ্যাপ্টার অ্যাডমিশনে ক্লাস হবে জাস্ট 1 to 2 আওয়ার্স, যেখানে তোমার 7-8টা চ্যাপ্টার কভার আপ করা হবে। সেখানে কি তোমাকে অঙ্ক করে দেওয়া হবে? কখনোই কি পসিবল? তোমাকে কিছু শর্টকাট দিয়ে দেওয়া হবে। সো এই চ্যাপ্টারের ক্ষেত্রে, অষ্টম এবং নবম অধ্যায়ের ক্ষেত্রে আমি কিছু শর্টকাট আলোচনা করার চেষ্টা করব। সব যে পারবো তা না। ওকে, 5-এর 1 নম্বর প্রশ্নটা পড়ি। কি বলছে? একজন সাঁতারু 100 মিটার প্রশস্ত প্রবহমান নদী 5 মিনিটে আড়াআড়িভাবে পার হয়। আড়াআড়িভাবে শব্দটা আছে, আন্ডারলাইন করো, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করো। করছো? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, এই যে আন্ডারলাইন করছো এই কথাটার মানে কি? আমি 5-এর 1 আগে তোমাদেরকে ম্যানুয়ালি বুঝাই, মানে চিত্র এঁকে বুঝাই। তাহলে এই বরাবর সে ছিল, এই হচ্ছে নদী, সে আড়াআড়িভাবে পার হয়েছে, মানে লম্বালম্বি হবে। ইয়েস অর নো? আচ্ছা, এখন এটা কত? 100 মিটার। ধরো এস বা ডি ধরি, ডি ইজ ইকুয়ালস টু 100 মিটার। কত সময় পার হয়েছে? 5 মিনিট। তাহলে এইটা পার হইতে তার সময় লাগছে টি ইজ ইকুয়ালস টু, ধরো T1 ধরি 5 মিনিট। T1 কেন ধরতেছি? কারণ আমাদের এই যে প্রথমবার সে পার হয়েছে, বলো এই প্রশ্নের এই যে লাইন, আমি কিন্তু গত ক্লাসে একটা কথা বলছি যে আমাদের এই বইগুলো সরাসরিভাবে বাইরের বইয়ের বঙ্গানুবাদ, ভাবানুবাদ না। বঙ্গানুবাদ এবং ভাবানুবাদের মধ্যে পার্থক্য আছে। এটা ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করা, বাংলা করা। সো এই যে ফার্স্ট লাইনটা, যে একজন সাঁতারু 100 মিটার প্রশস্ত প্রবহমান নদী 5 মিনিটে আড়াআড়িভাবে পার হয়। ঠিক আছে? তাহলে 5 মিনিটে যে সে আড়াআড়িভাবে পার হয়েছে, এইটাই কি সাঁতারুর গতি না? এইটাই কি সাঁতারুর বেগ না? বোঝো? আবারও বলতেছি, দেখো বোঝো, যখন এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে সে গেছে, আড়াআড়িভাবে সে পার হয়েছে 100 মিটার দূরত্ব 5 মিনিটে, এইটাই কি সাঁতারুর গতি না বা সাঁতারুর বেগ না? সাঁতারুর বেগকে আমরা কি ধরতেছিলাম? ভি। সাঁতারুর বেগকে আমরা কি ধরছিলাম? ভি। বেগ কাকে বলে? অতিক্রান্ত দূরত্ব। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কি? ডি বাই টি। ডি কত? টি কত? কত আসে? মিটার পার মিনিট। অ্যাডমিশনে কিভাবে করতে হয় দেখো। আচ্ছা, তারপরে পড়ো। স্রোতের অনুকূলে নদীর প্রস্থে সমান দূরত্ব 4 মিনিটে অতিক্রম করে। স্রোতের অনুকূলে। আচ্ছা, বেসিক জিনিস, আমি যদি
স্রোতের অনুকূলে কোনো দিকে যেতে চাই, তাহলে আমার বেগ আর স্রোতের বেগ অ্যাড হয় না। আর যদি প্রতিকূলে যেতে চাই তাহলে কি হয়? বিয়োগ হয়, বেসিক জিনিস। এবং আরেকটা বেসিক জিনিস কি, যদি অনুকূলে যাই আর প্রতিকূলে যাই, স্রোতের বেগের থেকে আমার বেগ যদি বেশি না হয়, মানে সাঁতারুর বেগ যদি, লঞ্চের বেগ, নৌকার বেগ যদি বেশি না হয়, সে কি তার ডাইরেকশন মতো যেতে পারে কখনো? না। ঝড় বৃষ্টির কথা আলাদা, নর্মালি নদীর জোয়ার ভাটা বলো, স্রোত বলো, যেটাই বলো না কেন, সেটা নদীতে লঞ্চ বা নৌকা সবসময় কি তার গতি বা সাঁতারুর গতি অবশ্যই স্রোতের গতির থেকে বেশি হতে হবে। এটা একদম বেসিক সেন্স। ঝড় বৃষ্টির অঙ্ক আমরা করতেছি না, রাইট? কথা কি বুঝাতে পারতেছি? ফাইন। তাহলে এখন চিন্তা করো, অনুকূলের বেগ যদি চিন্তা করি, অনুকূলের বেগ, তাহলে অনুকূলে আসলে বেগটা কি? ইউ প্লাস ভি। অনুকূলে আসলে বেগটা কি? ইউ প্লাস ভি। ওকে, এখন বলছো স্রোতের অনুকূলে নদীর প্রস্থের সমান দূরত্ব 100, কত সময় পার হয়? 4 মিনিটে। তাহলে বলো কি আসে? ইয়েস অর নো? আচ্ছা, চাইছে কি? সাঁতারু এবং স্রোতের বেগ নির্ণয় করো। এটা সাঁতারুর বেগ, এখান থেকে এটা বিয়োগ দাও, স্রোতের বেগ 20 আর একটা 5, অ্যান্সার শেষ। বুঝতে পারছি? কতক্ষণ লাগছে? এইগুলাই এমসিকিউতে দিব এবং বলবেন স্যার বই থেকে অঙ্ক তুলে দিছে, তাই না? বুঝতে পারছি? দেখেন এটা বোর্ড পরীক্ষায় আসছে কিনা। নতুন এডিশনে এটা আপনি ইসে দেখবেন যে অ্যাডমিশনের কোশ্চেনে দেখবেন, এটা অনেকবার আসছে অ্যাডমিশনের কোশ্চেনে, একাডেমিকে এটা না আসলেও। বলেন বুঝছি? এটা যদি লিখতে যাই এটা 1.5 পেজ হবে, মানে অ্যান্সার একাডেমিকের জন্য, বাট উত্তর কি 20 আর 5, শেষ। কথা কি বুঝাতে পারছি? বুঝছেন? এটা কি লিখবো? নিজেরা লিখতে পারবেন? এটা কি নিজেরা বানায় লিখতে পারবেন উত্তর? অবশ্যই একাডেমিক্যালি। পরীক্ষায় কি বোর্ড পরীক্ষা এটুকু লিখে আসবা? হ্যাঁ হ্যাঁ দিবে তো, অনেক। এখানে তো সব আছে লেখা, তাই না? এই যে এটার অ্যান্সার এই গাইডে এত বড়, ঠিক আছে? বুঝি নেই, বলো বলো বলো। কারণ কি করতে চাচ্ছিলেন, গতিবিদ্যা নাকি স্থিতিবিদ্যা? গতিবিদ্যা শুরু করলে তো এটা দিয়েই শুরু করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা, 5-এর 1 বুঝছি, এটা তোমরা যদি চেষ্টা করো, না পারলে আমি এটা লিখে দিব, সমস্যা নেই, বাট অঙ্ক বুঝছি। ওকে, আসে 5-এর 2 নাম্বার প্রশ্ন করি। পাঁচের 2 নাম্বার, বেসিক ভালো মতো করে বুঝবো, অঙ্ক অনেক সহজ। অ্যাডমিশনের জন্য বলি, একাডেমিকের জন্য বলি, আপনাদের মূল প্রবলেমটা হচ্ছে কি যে ক্লাসে অনেক মনোযোগী থাকি বা থাকার চেষ্টা করি, ক্লাস থেকে বের হওয়ার পর মনে হয় যে সব পারি, কিন্তু বাসায় যে ওইটা প্র্যাকটিস করতে হয় এটার কোনো বিন্দুমাত্র চেষ্টা করি না। এই যেমন এই অঙ্কটার কথা বললাম, এই অঙ্কটা হয়তো তোমার এখন ভালো লাগতেছে, পারছি বা হয়েছে কোনো মতে। এখন এইটা বাসায় যে তুমি যদি একাডেমিকের জন্য 4-5 বার না লিখো, এটা কেমনে তোমার মাথায় থাকবে আমার বুঝাও। লাইনগুলো কেমনে তোমার একটার পর একটা লিখবে, সেটাই তো তোমার প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমি বলছি যে 5-এর আমি যে কয়টা বলবো এই চ্যাপ্টার দিয়ে, সেগুলো লাইন বাই লাইন মুখস্থ করবা। বুঝায় দেওয়ার দায়িত্ব আমার, লিখে দেওয়ার দায়িত্ব আমার। 5-এর 2 নাম্বার প্রশ্ন করি। এস মিটার প্রশস্ত স্রোতবিহীন একটি নদী সাঁতার দিয়ে পার হতে একজন লোকের টি মিনিট সময় লাগে। সেই অঙ্ক, এই দেখো, এদিকে তাকাই, এই সেই এ পয়েন্ট, এই বি পয়েন্ট, এই হচ্ছে আমার নদীর প্রস্থ। এখন নদীর প্রস্থ কত? এস। ওকে, এস মিটার প্রশস্ত স্রোতহীন একটি নদী সাঁতার দিয়ে পার হতে একজন লোকের সময় লাগে কত? টি মিনিট। টি মিনিট, ফাইন। তাহলে সেই লোকের বেগ কত? এস বাই টি। আচ্ছা, স্রোত থাকলে T1 বরাবর
স্রোত থাকলে T1 বরাবর সে এটা সোজাসুজি পার হয়। তাহলে স্রোত যদি থাকে তাহলে সে কি আর এই বরাবর রওনা দিছে? এইটা তো ইউ। যখন স্রোত আসে তখন তার মুভমেন্ট কোন বরাবর? এই বরাবর। ইয়েস অর নো? হ্যাঁ কি না? স্রোত যখন আসে, তাহলে স্রোত যখন আসে তখন তার মূলত কি? লব্ধি বেগ। স্রোত যখন আসে মূলত তার কি? সেই এস দূরত্বই অতিক্রম করেছে, এস দূরত্বই অতিক্রম করেছে, কিন্তু T1 সময়ে। প্রশ্ন করি, যখন এস দূরত্ব অতিক্রম করেছে, স্রোত থাকলে T1 মিনিটে সে সোজাসুজি এটা পার হয়। হ্যাঁ কি না? শেষ প্রমাণ করতে বলছে কি? স্রোতের বেগ ইজ ইকুয়ালস টু এত, রাইট? আচ্ছা, তাহলে এখন চিন্তা করো, এই জায়গায় আমার প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নের দিকে দেখো আমাদের এখানে 1 ডিভাইডেড বাই কি টি আছে কিনা। তাহলে 1 ডিভাইডেড বাই টি এবং এসটা কি? কমন নেওয়া। এসটা কি নেওয়া? কমন নেওয়া। আচ্ছা, ডাব্লু এর মান কত? ভি, এখান থেকে এই ভিটাকে কি করতে পারি বলো? এটা লেখা যায়? যায়। আচ্ছা, ডাব্লু স্কোয়ারের মান কত বলো? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার বাই T1 স্কোয়ার। ভুল লিখছি না? হ্যাঁ, কি ভুল লিখছি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার না? সোজাসুজি যাচ্ছে না সে। থিটা ইজ ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি। থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে লব্ধি বেগ কত হয়? দেখো লব্ধি বেগ কত? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আমি ডাব্লু স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি দিলাম? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কোনো সমস্যা আছে? আচ্ছা, এইটা কি ভি, এইটা কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। প্রশ্ন দেখো, এস কি বলছে? 1/t স্কোয়ার, 1/t স্কোয়ার। তার মানে আমি 1 নাম্বার থেকে 2 নাম্বার কি করব? বিয়োগ দিব। 1 বিয়োগ 2, তাহলে ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। বলো আমার ভি স্কোয়ার কাটাকাটি যাবে, থাকতেছে কে? ইউ স্কোয়ার। অঙ্ক শেষ। এস স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই T1 স্কোয়ার। রইল ইউ স্কোয়ার, এস স্কোয়ার কমন, 1/t স্কোয়ার মাইনাস 1/T1 স্কোয়ার। সুতরাং ইউ ইজ ইকুয়ালস টু এস রুট ওভার 1/t স্কোয়ার মাইনাস 1/T1 স্কোয়ার। 10 মার্কস। এটা অ্যাডমিশনের 10 মার্কসের কোশ্চেন। 640 মার্কের পরীক্ষা বুয়েটে। 3 ঘন্টা। এই যে 5 মিনিটে 10 মার্ক। ঠিক আছে, বুঝছি। কি বুঝি না এই জায়গায়? আমি কি জিজ্ঞেস করতেছি? কি বুঝি না এই অঙ্কে? লিখছি? টিচার তো লেখার প্রয়োজন পড়ে না, সব পারে। ওই যে সবাই লিখছে। ওকে ফাইন, শেষ। এটা বুঝছি। আচ্ছা, 5-এর 3 নাম্বার। এটা তো পরীক্ষায় আসছে নাকি? আসে নাই? কোনটা? এটা তো পরীক্ষায় আসছে। কয়বার আসছে? অনেকবার আসছে। ওকে ফাইন, প্রশ্ন পড়ি। 5-এর 3। 5-এর 3, সোজাসুজিভাবে একটি নদী, সোজাসুজির নিচে আন্ডারলাইন করি। আচ্ছা, আগের প্রশ্নে 5-এর 2-এ একটি নদী সাঁতার দিয়ে পার হতে, এই জায়গায় কিন্তু সোজাসুজিও বলা নাই, আড়াআড়িও বলা নাই, বলা আছে 5-এর 2-এর কথা বলতেছে। কিন্তু আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে পার হতে গেলে সবচেয়ে কী কাউন্ট করবো? ন্যূনতম দূরত্ব। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে এইটুকুর নিচে আন্ডারলাইন করে দেবো, নদী সাঁতার দিয়ে পার হতে। এই জায়গায় লিখে রাখো, ওই তো এস প্রশস্ত বরাবর। কিন্তু ঠিক আছে, এস প্রশস্ত বরাবর তোমার আড়াআড়িভাবে লম্ব দূরত্ব, ন্যূনতম দূরত্ব, এই শব্দগুলো নাই। আছে এই যে এস প্রশস্ত বরাবর, তার মানে কি এটা লম্ব দূরত্ব বরাবর। এটাই আমি বুঝাইতে চাচ্ছি। আচ্ছা, তাহলে এখন আসো,
5-এর 3 নাম্বার, সোজাসুজিভাবে একটি নদী পার হতে একজন সাঁতারুর t1 সেকেন্ড সময় লাগে। নদীর প্রস্থ দেওয়া আছে না, তাহলে নদীর প্রস্থ s ধরে নেই অথবা d ধরে নেই। d ধরাটা বেটার, d ধরাটা বেটার। ওকে, আবার আসি 5-এর 3, সেম জিনিস। সোজাসুজিভাবে একটি নদী পার হতে একজন সাঁতারুর t1 সেকেন্ড সময় লাগে। কার? সাঁতারুর। সাঁতারুর বেগ কত? v ইজ ইকুয়ালস টু d বাই t1, রাইট? প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নের t1 একটা আলাদা এন্টিটি কিনা? এন্টিটি মানে সত্তা, মানে প্রশ্নে আমার t1 আলাদাভাবে আছে কিনা, যেখানে প্রমাণ করতে হবে। তার মানে আমি এখানে একান্তরকরণ প্রসেসের মাধ্যমে t1 ইজ ইকুয়ালস টু d বাই v এই আকারে রাখবো, ইকুয়েশন নাম্বার 1। বুঝছি? আচ্ছা, এরপরে কি বলছে? স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে মানে কে কে আছে? u প্লাস v, u প্লাস v। স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করে, তার মানে d দূরত্ব অতিক্রম করে। কতটুকু সময়? t2 সময়। তার মানে আবার সে একই কথা, u প্লাস v ইজ ইকুয়ালস টু d ডিভাইডেড বাই t2। ইয়েস অর নো? হ্যাঁ কি না? কিন্তু এখানে একটা কিন্তু আছে। আচ্ছা, সে কিন্তুতে পরে আসি। আচ্ছা, একই দূরত্ব অতিক্রম করতে t2 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, সাঁতারুর গতিবেগ ধরতে বলছে u, এই জায়গায় একটু ভুল করছি আমি। সাঁতারুর গতিবেগ ধরে ফেলছে কি? v, বাট তাইলে এটার একটু চেঞ্জ করে দিই। সাঁতারুর গতিবেগ ধরতে বলছে u, তাহলে আমরা uই ধরি। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে? স্রোতের বেগ বলছে কি v। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা ঠিক আছে, দ্বিতীয়টা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবং এখানে আমার বলেই দিছে u ইজ গ্রেটার দেন কি? v। ডেফিনেটলি u গ্রেটার দেন v হইতেই হবে, বলে দেয়া থাক আর না থাক। হলে দেখাও যে t1 ইস টু t2 ইজ ইকুয়ালস টু এত ইস টু এত। তাহলে 1 নম্বর সমীকরণে যেহেতু আমরা একান্তরকরণ করেছি, এইখানেও আমাদের কি একান্তরকরণ করার খুব ইচ্ছা। তাই না? হয়ে গেল। এখন 1 থেকে 2 ভাগ দিলে t1 ইস টু t2, অঙ্ক শেষ না? না তো, এত সহজ হতো না, তাই না? একটু চিন্তা করি, চিন্তা করি, মাথায় ঘিলু থাকলে একটু চিন্তা করি। ওকে, এখন এটাতে একটু মনোযোগ দিই। আবার প্রশ্নটা আবার পড়ি। সোজাসুজি একটি নদী পার হতে একজন সাঁতারুর t1 সেকেন্ড সময় লাগে। আমি কেন ওই কথাটা শুরুতেই বলছি যে ভাষাগত প্রবলেম। কি বলেছি? ভাষাগত প্রবলেম, তাই না? আগের প্রশ্ন 5-এর 2 নম্বরে দেখো বলা ছিল স্রোতহীন নদী। প্রথমে কি বলা ছিল? প্রথমে স্রোতহীন অবস্থায়, তার মানে কোনো স্রোতের বেগ নাই। কিন্তু 5-এর 3 নম্বর প্রশ্নে স্রোতহীন কথাটা কি বলা আছে? না। তাহলে যখন এটা বলা আছে যে সোজাসুজিভাবে একজন সাঁতারুর নদী পার হতে t1 সেকেন্ড সময় লাগে, তার মানে এই জায়গায় স্রোত আছে। তার মানে এই জায়গায় কি আছে? এই যে বললাম ভাষাগত প্রবলেম। 5-এর 2 নম্বর এবং 3 নম্বর কোশ্চেনটা কম্পেয়ার করো। 5-এর 2 নম্বর কোশ্চেনটাতে কি আছে? প্রথম লাইনটা পড়ো। s মিটার প্রশস্ত স্রোতহীন একটি নদী সাঁতার দিয়ে পার হতে একজন লোকের t মিনিট সময় লাগে। তার মানে 5-এর 2 নম্বরের প্রথম লাইনে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিছে স্রোত নাই। তার মানে সাঁতারুর বেগে একদম ডিরেক্টলি আমরা v ধরে নিছি। কিন্তু 5-এর 3 নম্বর প্রশ্নের ফার্স্ট লাইনে এমন কি বলছে? স্রোতহীন। যেহেতু স্রোতহীন বলে নাই, তার মানে আমাকে অবশ্যই এটা স্রোত আছে ধরে নিতে হবে। ইয়েস অর নো? কি ধরে নিতে হবে? এবং অবভিয়াস স্রোতহীন এটা একটা অ্যাবনর্মাল ঘটনা, নদীতে স্রোত থাকেই। সো কোনো কিছু না বলে দেওয়া থাকলে তার মানে আমার স্রোত আছে। কথা কি বুঝতে পারছি? তাহলে পার্থক্যটা কই বলো? স্রোত থাকা অবস্থায় দেখো এখন কি আছে? স্রোত আছে। স্রোত আছে, সেই অবস্থায় একজন সাঁতারু নদীটা পার হচ্ছে, d দূরত্ব নদীটা পার হচ্ছে t
কত, টি মিনিটে না t1? t1 সেকেন্ডে পার হচ্ছে। তাহলে t1 সেকেন্ডে সে যে পার হচ্ছে, এই জায়গায় সে নিজের বেগে যাচ্ছে না, সে লব্ধি বেগে যাচ্ছে। তাহলে লব্ধি বেগ ইজ ইকুয়ালস টু d/t 1। ঠিক আছে, ওকে, একান্তরকরণ করি। t1 ইজ ইকুয়ালস টু d/w। w এর জায়গায় কি বসবে বলো? t1 ইজ ইকুয়ালস টু d ডিভাইডেড বাই রুট ওভার, বলো, v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বসার কথা, কিন্তু এই জায়গায় কি বলে দিছে, ইউ বড়, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। বুঝতেছি, এটার 1 নং দিয়ে রাখো। এবার এরপরে বলছে কি স্রোতের অনুকূলে, এরপরে কি বলছে, তখন আমার কি আসবে, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, তার মানে ইউ প্লাস ভি, সেম d/t1 t2, স্রোতের অনুকূলে বেগ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, t2 ইজ ইকুয়ালস টু d/u প্লাস ভি, বা এটাকে আমরা ভি প্লাস ইউ লিখি, সরি ইউ প্লাস ভি লিখি। কোয়েশ্চেন নাম্বার 2। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা পেয়ে গেছি। এখন 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি। তাহলে দেখো t1 ডিভাইডেড বাই t2 ইকুয়ালস টু d ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার d ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। তাহলে এখানে আমাদের d কাটাকাটি চলে গেছে অলরেডি, ইয়েস আর নো? d অলরেডি কাটাকাটি চলে যায় কিনা? আচ্ছা, আমার উপরে কি এইটা উপরে উঠে যায়, ইউ প্লাস ভিটা কি হয়ে যায়, উপরে উঠে যায়। তাহলে ইউ প্লাস ভি আসলে কি একটাই আছে, তাই না? তাহলে এই ইউ প্লাস ভিটাকে আমি এই রুট লিখে তার উপরে হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। আর এই যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটাকে আমি এভাবে লিখতে পারি, রুট ওভার ইউ প্লাস ভি একটা, রুট ওভার ইউ মাইনাস ভি একটা, লিখতে পারি। তাহলে আমাদের কি রইল, রুট ওভার ইউ প্লাস ভি ডিভাইডেড বাই রুট ওভার ইউ মাইনাস ভি। তাহলে বাম পাশে আমাদের রইল t1 ইস টু t2 ইজ ইকুয়ালস টু রুট ওভার ইউ প্লাস ভি ইস টু রুট ওভার ইউ মাইনাস ভি। মিলছে? পাঁচের 4 নম্বর অঙ্ক করে দিলে ছুটি দিয়ে দিব। আচ্ছা, এটার অ্যান্সারটা একটু দেখাই। এখান থেকে শুরু হয়েছে, এখানে যে শেষ হয়েছে, হ্যাঁ 5-3 এখান থেকে শুরু হয়েছে, এই যে এই শেষ। এই হচ্ছে অ্যাডমিশনের ক্লাস আর একাডেমিক ক্লাসের মধ্যে ডিফারেন্স। অ্যাডমিশনের ক্লাস আরও ফাস্টার হবে, অনেক ফাস্টার, এত স্লোয়ার না, অনেক ফাস্টার হবে। এই জিনিসগুলো আমি সম্পূর্ণভাবে লিখে দিব, যেগুলো মুখস্থ করতে হবে, আমি যেগুলো শিখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি, এগুলো আমি একবার নোট করে দিব। তোমরা আগে নিজেরা এগুলো লেখার চেষ্টাটা করো। কথা কি বুঝাতে পারছি? এই 4টা অঙ্কই নিজে থেকে বাসায় যে একটু লেখার চেষ্টা করো, যে অঙ্কটা তো উত্তর জানি, থিওরি জানি, ভাষাটা একটু সাজায় দেখি পারি কিনা। বুঝাতে পারছি? ওকে, ফাইন। 5-এর 4 নাম্বার করে দিতে হবে। একটা কনসেপ্টও নাই যেটা নতুন। 5-এর 4 যা শিখাইছি তাই আছে, 5-এর 4 যা শিখাইছি তাই আছে, জাস্ট একটু কোশ্চেনটা প্যাটার্নটা ভিন্ন। ট্রাই করি, সলভ হলে ছুটি। 5-এর 4 নম্বরও বোর্ড কোশ্চেন কিন্তু।